গল্পের শুরুতে আমাদের বলা হয় যে একটি মেডিকেল কোম্পানি ডায়াবেটিস রোগ নিরাময়ের জন্য একটি ওষুধ তৈরির গবেষণা চালাচ্ছে, যেখানে এই ওষুধ তৈরির সময় কোম্পানিটি গোপনে এবং অবৈধভাবে রোগীদের ওপর এক্সপেরিমেন্ট করছে। কিন্তু একটা দুর্ঘটনায় পুরো এক্সপেরিমেন্ট ফেল করে এবং এর ফলে মানুষরা জম্বি ভাইরাসের শিকার হচ্ছে। কিন্তু তবুও কোম্পানিটি তাদের গবেষণা বন্ধ করছে না। কিছুক্ষণ পর আমরা কোম্পানির একটি গোপন দরজা দেখতে পাই, যেখান থেকে একটি ছেলে বেরিয়ে আসছিল। কিন্তু সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং ডাক্তারদের ভুল এক্সপেরিমেন্টের কারণে সে জম্বিতে পরিণত হয়েছিল। তার নাম ছিল জিওং। সে উঠে দাঁড়ায় এবং পাশের গ্রামের দিকে যেতে থাকে। এই গ্রামের রাস্তায় আমরা একটি গাড়িকে দেখতে পাই, যার ভেতরে এক দম্পতি ছিল। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল সেখানে একটা ধারালো জিনিস পড়েছিল, যার ফলে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু হঠাৎ করেই তখনই জুন নামের একজন মেকানিক সেখানে আসে। সে সেই দম্পতিকে সাহায্য করতে শুরু করে এবং বলে, সামনেই আমার গ্যাস স্টেশন আছে, সেখানে আপনার গাড়ির পাংচার হওয়া চাকা ঠিক করে দিতে পারবো। গাড়ির মালিক কোনো উপায় না পেয়ে তার সাথেই চলে যায়, আর আমরা জানতে পারি যে সেই ধারালো জিনিসটি রাস্তায় জুনই রেখেছিল, যাতে কারো টায়ার পাংচার হয়ে যায় এবং সে এভাবেই কাস্টমার জোগাড় করত। সে তাদের গাড়িটি মেরামতের জন্য পাশের গ্রামে নিয়ে যায়, কারণ তার বাড়ি সেই গ্রামে ছিল। পরের দিন সকালে দেখানো হয় জুন তাদের গাড়িটা ঠিক করে দিয়েছে, আর এর বিল তৈরি করে লোকটাকে দেওয়া হলে সে দেখতে পায় যে জুন অনেক বেশি টাকা চার্জ করেছিল, যা সাধারণ বিলের চেয়ে 3 গুণ বেশি। তাই লোকটা জুনের ওপর রাগারাগি করতে থাকে এবং তাকে বিল পরিশোধের জন্য একটি কার্ড দেয়। জুন এটা পছন্দ করে না। তখনই জুনের মেয়ে হাইয়ুন একটি কুড়াল নিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে আসে। এটা দেখে দম্পতিটি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ জুনের মেয়েকে দেখতে সাইকোদের মতো লাগছিল। আর দম্পতিটি ভাবে জুনের মেয়ে হয়তো কোনো কাস্টমারকে ওই গ্যারেজে নিয়ে হত্যা করেছে, তাই লোকটা ভয়ে তাদের পুরো টাকা দিয়ে চলে যায়। অন্যদিকে জম্বি ছেলেটি গ্রামে পৌঁছে গিয়েছিল এবং সে ক্ষুধার্ত থাকায় লোকদের ধরার চেষ্টা করছিল। কিন্তু আমরা দেখতে পাই যে জিওং অন্য জম্বিদের থেকে আলাদা। অন্যরা যেমন ক্রোধী এবং শক্তিশালী হয়, কিন্তু সে ছিল দুর্বল এবং সে কাউকে আক্রমণ করতে পারত না। এমনকি বাচ্চারা তাকে সহজেই জ্বালাতন করছিল। সে বাচ্চাদের পিছু পিছু গ্রামের ভেতরে চলে আসে, কিন্তু তখনই একটা কুকুর তার সামনে এসে পড়ে এবং তাকে তাড়া করতে থাকে। সে কুকুরটার হাত থেকে বাঁচতে একটি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু কুকুরটি সেখান থেকে যাচ্ছিল না এবং ক্রমাগত ঘেউ ঘেউ করছিল। কুকুরটির আওয়াজ শুনে জুনের বাবা পার্ক বেরিয়ে আসে এবং দেখে যে কুকুরটি দরজার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। সে চেক করার জন্য ভেতরে যায়, কিন্তু তখনই জিওং তাকে আক্রমণ করে এবং তার মাথা কামড়ে দেয়, আর সে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর আমরা হাইয়ুনকে দেখি সে জঙ্গলে ময়লা ফেলে দিয়ে তার বাড়িতে ফিরে আসছিল। তখনই সে সামনে থেকে সেই জম্বিটিকে আসতে দেখে, যে ধীরে ধীরে তাকে কামড়ানোর জন্য তার কাছে আসছিল। কিন্তু তখনই কুকুরটি এসে আবার তাকে তাড়া করতে শুরু করে। এর ফলে দুজনেই ভয়ে সে গ্রামের রাস্তা দিয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। তখন আমরা হাইয়ুনের ভাইকেও এই রাস্তায় দেখতে পাই। সে তার চাকরির জন্য শহরে গিয়েছিল, কিন্তু চাকরি না পেয়ে সে তার গ্রামে আবারও ফিরে আসছিল। সে দেখতে পায় হাইয়ুনের পিছনে অদ্ভুত দেখতে একটি ছেলে দৌড়ে আসছে, তাই সেও হাইয়ুনের সাথে দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই জুন তার ট্রাকটি নিয়ে এখানে আসে এবং জিওং তার সাথে ধাক্কা খায় আর উড়ে সামনের মাঠে গিয়ে পড়ে। এটা দেখে তারা 3 জন খুব ভয় পেয়ে যায়, কারণ তারা মনে করেছিল যে সে হয়তো ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার কারণে মারা গেছে। কিন্তু রাস্তা থেকে মাঠের দিকে তাকালে দেখতে পায় জিওংয়ের কিছুই হয়নি। সে আবার উঠে দাঁড়ায় এবং তারা তাকে দেখে অবাক হয়ে যায়। এরই মধ্যে কুকুরটি আবার এসে তাকে তাড়া করতে শুরু করে, আর বেচারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জুন এবং তার পরিবার বাড়ি ফিরে আসে এবং এই বিষয়ে কথা বলতে থাকে। এটা কিভাবে সম্ভব? এত ভয়াবহ দুর্ঘটনার পরও লোকটা কিভাবে বেঁচে আছে? এমনকি সে দৌড়াচ্ছিল, তার কিছুই হয়নি। তখনই একটি অ্যাম্বুলেন্স তাদের বাড়িতে আসে এবং জুনের বাবা পার্ক সেখান থেকে বেরিয়ে আসে। জম্বি তাকে কামড়ে দিয়েছিল বলে সে ব্যান্ডেজ করার জন্য হাসপাতালে গিয়েছিল। এখন দেখতে দেখতেই রাত নেমে এসেছে এবং কুকুরটি এখনও জিওংয়ের পিছনে ছিল।
যার হাত থেকে বাঁচার জন্য সে জুনের গ্যারেজে আশ্রয় নেয়। এদিকে জুনের বাবাকে দেখতে পায় যে তার ছোট ভ্যানিটি গাড়ির ভিতরে ছিল। সে এই গাড়িতেই বসবাস করত। সে এখানে বিশ্রাম নিচ্ছিল এবং তার একটা ইচ্ছাও ছিল এবং সে এটা নিয়ে ভাবছিল। আসলে তার ইচ্ছা ছিল থাইল্যান্ডের সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া, কিন্তু সেটা করতে পারেনি কারণ তার কাছে টাকা ছিল না এবং টাকা সংগ্রহের কোনো উৎসও ছিল না। এদিকে তার শরীরের তাপমাত্রা বেড়ে যায় কারণ জম্বি তাকে কামড়েছে, যার ফলে ভাইরাসটি তার শরীরে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে হাইয়ুনের মনে হয় গ্যারেজে কেউ আছে। সে তার দাদুর সাথে সেখানে গিয়ে খোঁজ নেয়। যেখানে জিয়ংকে দেখেই পার্ক বুঝতে পারে যে সেই সকালে তাকে কামড়েছিল। সে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে আক্রমণ করতে তার দিকে এগিয়ে যায়। পরিস্থিতি ভালো না এটা বুঝতে পারে হাইয়ুন তাদের পরিবারের সবাইকে এই ঘটনাটি বলে এবং তাদের সাথে করে গ্যারেজে নিয়ে আসে। সেখানে পৌঁছানোর পর তারা জিয়ংকে দেখতে পায় এবং মনে করে যে পার্ক তাকে মেরে ফেলেছে। কিন্তু তখনই জিয়ং হঠাৎ জেগে ওঠে এবং তাকে দেখে তারা ভয় পেয়ে যায়। তারা আতঙ্কিত হয়ে গ্যারেজ থেকে বেরিয়ে আসে এবং জিয়ংকে ভেতরে আটকে দেয়। তারা দরজায় থাকা গ্লাসের সাহায্যে জিয়ংকে দেখতে থাকে, কিন্তু তখনই মিন বলে, আরে সে তো জম্বি, তাই সে মারা যাচ্ছে না। এরপরে সে তাদের ট্রেন টু বুসান নামের একটি বিখ্যাত জম্বি সিনেমা দেখায়। তারা এটা দেখে বুঝতে পারে একটা জম্বি ভালো মানুষকে কামড়ে দিলে সেও কয়েক ঘন্টার মধ্যে জম্বি হয়ে যাবে। এটা জানার পরে সবাই পার্কের কাছ থেকে দূরে সরে আসে, কারণ পার্ককেও তো জিয়ং কামড়েছিল, তার মানে সেও কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হবে। তাই জুনের স্ত্রী তাকে অজ্ঞান করে দেয়, কারণ সে ভয় পাচ্ছিল যে সে জম্বিতে পরিণত হয়ে তাদের কামড়ে দিতে পারে। যখন সে অজ্ঞান হয়ে পড়ে তখন তাকে সেই ছোট ভ্যানে আটকে রাখা হয়। এরপর মিন সারা রাত ইন্টারনেটে সার্চ করে কিভাবে জম্বিদের হাত থেকে বাঁচা যায়। পরদিন সকালে সে সবাইকে বলে যে জম্বিরা মানুষের মস্তিষ্ক খেতে পছন্দ করে এবং তখনই পার্ক এখানে আসে। কিন্তু মিন তাকে দেখে আক্রমণ করে, মনে করে যে সে নিশ্চয়ই জম্বিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু হাইয়ুন দেখে যে তার দাদু জম্বিতে পরিণত হননি, সে ঠিক আছে। তাই সে তার ভাইয়ের উপর রেগে যায় যে সে কোনো যাচাই বাছাই না করেই তার দাদুকে আক্রমণ করেছে। এখন হাইয়ুন জিনিসপত্র ছুঁড়ে মারতে মারতে তার ভাইকে মারতে শুরু করে। হাইয়ুন সেই জম্বিটিকে দেখতে গ্যারেজে আসে। সে তাকে বাঁধাকপি খেতে দেয় এবং জিয়ং ও মানুষের মস্তিষ্ক মনে করে সে এটি খেতে থাকে। হাইয়ুন এখান থেকে চলে যাওয়ার পর জুনের স্ত্রী আসে এবং সে একটা প্লাস দিয়ে জিয়ংয়ের সমস্ত দাঁত তুলে ফেলে, কারণ দাঁত না থাকলে জিয়ং কাউকে কামড়াতে পারবে না। এদিকে পার্ক লক্ষ্য করে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। সে জম্বিতে পরিণত হয়নি, কিন্তু এর ফলে তার শরীরে কিছু পরিবর্তন এসেছে। সে আবার তরুণ দেখাচ্ছে। এটা দেখে সে আনন্দের সাথে গ্রামে ঘুরতে চলে যায় উপভোগ করার জন্য। তার বন্ধুরা তার এই বিশাল পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। তারা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করে এবং বলে যে তুমি যে রহস্যের মাধ্যমে তরুণ হয়েছ তা আমাদেরকেও বলো। পার্ক তাদের সবাইকে জম্বিটির সম্পর্কে বলে এবং বলে যে আমাকে একটা জম্বি কামড়েছিল, কিন্তু আমি জম্বি হওয়ার পরিবর্তে আমি যুবক হয়ে গেছি। এই কথা শুনে তার বন্ধুরা তাকে অনুরোধ করতে শুরু করে যে আমাদেরও জম্বিটি থেকে কামড় খেতে দাও এবং এর বিনিময়ে তুমি আমাদের কাছ থেকে টাকা নিয়ে নাও। কিন্তু মিন আড়াল থেকে তাদের এই সমস্ত কথা শুনতে পেয়ে যায়, আর সে জম্বিটিকে অপহরণ করে শহরে বেশি দামে বিক্রি করার জন্য নিয়ে যেতে থাকে। কিন্তু যখন সে ট্রাক চালাচ্ছিল তখন তাকে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে থামানো হয়। পুলিশ এই ট্রাকটি চেক করে এবং ট্রাকে বাঁধা অবস্থায় জিয়ংকে দেখতে পায়। তারা মিনকে গ্রেফতার করে এবং তাকে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে তার পরিবার থানায় আসে এবং এখন যেহেতু জুনের বাবা টাকার লোভী হয়ে উঠেছে, তাই সে বলে যে এই জম্বিটি আমার ছেলে। আর তারা তাকে বাড়িতে নিয়ে যায় এবং গ্যারেজে বন্ধ করে রাখে। এখানে হাইয়ুন তাকে বাঁধাকপি খেতে দেয়, কিন্তু তখনই সবাই জানতে পারে যে জিয়ং কোনো দাঁত নেই, কেউ তার দাঁত তুলে ফেলেছে। এদিকে গ্রামের বুড়ো মানুষরা এখানে পৌঁছে গিয়েছিল যুবক হওয়ার জন্য, কিন্তু জিয়ংয়ের তো দাঁতই নেই, তাহলে এটা কিভাবে সম্ভব হবে? জুনের বাবা একটা প্ল্যান করে এবং তার কাছে থাকা নকল দাঁতগুলো তিনি জিয়ংয়ের মুখে লাগিয়ে দেয়। এরপরে সে জিয়ংকে দিয়ে এক এক করে সমস্ত বৃদ্ধ লোকদের হাতে কামড়ে দেয়। এর বিনিময়ে তারা অনেক টাকা পায় এবং জুনের স্ত্রী এসে সমস্ত টাকা নিজের কাছে রাখে।
পরের দিন সকালে আমরা দেখি যে মানুষগুলোকে জম্বিটি কামড়েছিল তারা আবারও তরুণ হয়ে গিয়েছে এবং তারা খুশিতে আবেগপ্রবণ হয়ে তাদের ঘর থেকে বেরিয়ে এসেছে। অন্যদিকে জুনের পরিবার জানতে পারে যে জুনের বাবা সমস্ত টাকা চুরি করে তার স্বপ্নের দ্বীপে আনন্দ করতে গিয়েছে। এখন গ্রামের সমস্ত মানুষ জম্বিটির সম্পর্কে জানতে পারে এবং তারাও তরুণ হওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। তাই তারাও একে একে সেই জম্বিটির কামড়ের শিকার হয়। এর অনেক সময় কেটে যায়। জুন এবং তার পরিবার সেই জম্বিটির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেছে। কিন্তু মিনের এই সব নিয়ে খারাপ লাগছে, কারণ সে জিয়ংকে পছন্দ করতে শুরু করেছে। সে বুঝতে পারে যে তার পরিবারের সবাই লোভী এবং এই জম্বিটিকে ব্যবহার করে তারা কিভাবে অর্থ উপার্জন করছে। তাই সে একদিন জিয়ংকে জঙ্গলে নিয়ে যায় এবং বলে যে তুমি এই গ্রাম থেকে পালিয়ে যাও, এতে তোমার ভালো হবে। যদিও সে একজন জম্বি ছিল, কিন্তু সে এটা অনুভব করে যে হাইয়ুন তার কত খেয়াল রাখে, তার যত্ন নেয়। এর জন্য সেও তাকে পছন্দ করতে শুরু করে। সে বলে যে আমি এখান থেকে যাব না এবং তোমার সাথেই থাকব, কারণ আমি তোমার সাথে থাকতে পছন্দ করি। এরপরে আমরা একটি বিয়ের দৃশ্য দেখতে পাই, যেখানে ওই সমস্ত মানুষ যারা জম্বির কামড় খেয়েছিল তারা দেখতে দেখতেই জম্বিতে পরিণত হয়। তারা সেখানে থাকা গ্রামবাসীদের কামড়াতে শুরু করে। জুনের পরিবার এটা দেখে ভয় পেয়ে যায় এবং নিজেদের জম্বিদের কাছ থেকে বাঁচানোর জন্য তাদের বাড়িতে লুকিয়ে থাকে এবং জম্বিদের থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেয়। এদিকে হাইয়ুনের ভাই স্টেশনে জিয়ংকে বিক্রি করার জন্য এনেছিল, কিন্তু জম্বিরা এখানেও এসে পড়ে এবং সেখানে ঘোরাঘুরি করছিল। তাদের হাত থেকে বাঁচতে মিন গাড়িতে করে চলে যায়। অন্যদিকে সমস্ত জম্বিরা জুনের বাড়ির ভিতরে আসতে থাকে। তারা নিজেদের বাঁচানোর জন্য তাদের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ভ্যানে ভিতরে লুকিয়ে থাকে। এরই মধ্যে মিন এখানে এসে পৌঁছায়। সে তার বন্দুক থেকে আগুন বের করে জম্বিদের মনোযোগ তার গাড়ির থেকে সরিয়ে দেয়। এই সুযোগে সে তার পরিবারের কাছে ওই ছোট ভ্যানে আসে। জুনের স্ত্রী গর্ভবতী ছিল, তাই তার অবস্থা আরও খারাপ হতে থাকে। এটা স্পষ্ট যে এর জন্য তাকে হাসপাতালে যেতে হবে। জুন এবং মিন ভ্যান থেকে বেরিয়ে জম্বির মতো আচরণ করে, আর তারা হেঁটে হেঁটে তাদের গাড়ির কাছে পৌঁছায়। কিন্তু তাদের কাছে গাড়ির চাবি ছিল। ভুলবশত তারা চাবি বাড়ির ভিতরে রেখে এসেছে। তারা সেখান থেকে বেরোতে পারছে না এবং ততক্ষণে জম্বিরা তাদের গাড়ি ঘিরে ফেলে আর তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। তখন হাইয়ুন তাদের বাঁচাতে আসে, কিন্তু জম্বিরা তাকে দেখতে পায় এবং আক্রমণ করার জন্য তারা এগিয়ে যায়। কিন্তু সেই জম্বি ছেলেটি যে হাইয়ুনকে পছন্দ করত, সে এখানে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে জুনের স্ত্রী ভ্যানের ভিতরেই একটি বাচ্চা জন্ম দেয় এবং এখন বাচ্চার কান্নার আওয়াজ শুনে সমস্ত জম্বিরা ভ্যানের দিকে ছুটে আসে। সুযোগ পেয়ে জুন চাবি আনতে ঘরের ভেতরে চলে যায়, কিন্তু একটি জম্বি তাকে ধরে ফেলে এবং তাকে কামড়ে দেয়। এখন সেও এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়, কিন্তু তবুও সে কোনোভাবে চাবিটি খুঁজে বের করে মিনের দিকে ছুড়ে দেয় আর কোনোভাবে ঘর থেকে বেরিয়ে গাড়িতে বসে। তারা দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যায়, কিন্তু জিয়ং অন্যান্য জম্বিদের সাথে সেখানেই ছিল আর সে তাদের ওপর পেট্রোল ছিটিয়ে সমস্ত জম্বিদের পুড়িয়ে দেয়। এর পরদিন সকালবেলা তারা এই গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছিল, আর তখনই হঠাৎ দেখা যায় জুনও জম্বিতে পরিণত হচ্ছে, কারণ গত রাতে জম্বিরা তাকেও কামড়ে দিয়েছিল। জুনকে জম্বিতে পরিণত হতে দেখে গাড়ি থেকে সবাই নেমে পড়ে আর তাকে গাড়িতেই আটকে রাখে। ঠিক তখনই তারা টানেলের ভিতর থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পায়, আর তারা দেখে সে লোকটা আর কেউ নয় বরং জুনের বাবা পার্ক। সে তার দ্বীপ ভ্রমণ থেকে ফিরে এসেছিল। আশ্চর্যের বিষয় হল জম্বিটি প্রথমে জুনের বাবাকে কামড়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে এখনও জম্বিতে রূপান্তরিত হয়নি। সে একেবারে ঠিক ছিল। জম্বি ভাইরাস তার শরীরে মানিয়ে নিতে পেরেছে। তখনই তারা গাড়িতে থাকা রেডিওতে একটা নিউজ শুনতে পায়। সেখানে বলা হচ্ছিল পুরো শহর জম্বিতে ভরে গিয়েছে, তবে যে ব্যক্তি এই জম্বির কামড় খেয়ে এখনও ভালো আছে তার সাহায্যে বাকিদের ভালো করা যাবে। এটা শুনে তারা বুঝতে পারে যে জুনের বাবার শরীরে জম্বি ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে, আর সবাই আনন্দিত হয়ে যায়। এর 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জুনের বাবা অনেক জম্বিকেই ঠিক করে ফেলেছিল।
এখানে দেখা যায় যে শহরের সকল জম্বিরা একটা জায়গায় একত্রিত হচ্ছিল আর পার্ক তাদের একে একে সবাইকে কামড় দিচ্ছিল। এতে সবার ভাইরাস ছেড়ে যাচ্ছিল এবং তারা মানুষে পরিণত হচ্ছিল। এরপরে পার্ক তার ছেলে এবং জিয়ংকেও কামড় দিয়ে সুস্থ করে তোলে। সে এখন পুরোপুরি মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সে হায়ুনদের সাথেই থাকে আর জম্বিদের ঠিক করার কাজ করে। আর এর সাথেই এই গল্পটি এখানে শেষ হয়ে যায়।